প্রিয় প্রণয়নী সিজন 2 লেখিকা জান্নাত নুসরাত পর্ব 9। গতকাল রাতে হয়তো বৃষ্টি হয়েছে, তাই আজকের সকালটা একটু বেশি শীতল। সূর্য আর নিষ্পৃহ রশ্মি দিয়ে দ্রুতি ছড়াচ্ছে পৃথিবীর বুকে। ভেজা মাটির সোদাগন্ধ নাসারন্ধ্রের ভেতর দিয়ে সুরসুর করে প্রবেশ করছে। রাস্তার একপাশে ঝিমিয়ে পড়ে আছে কিছু গাছের ডাল, যা গতকাল রাতে বাতাসের তাণ্ডবে ভেঙে পড়েছে। রাস্তার দুই পাশে 4টে কুকুর অলস ভঙ্গিতে শুয়ে ঝিমিয়ে পড়ে চোখে ইসরাতের দিকে তাকিয়ে আছে। মাঝে মাঝে মানুষের যাওয়া আসার শব্দ শুনলে বুঝে নেওয়া চোখ খুলে দেখছে রাস্তায় চলাচলকৃত মানুষ সাথে মৃদুস্বরে নিজেদের তথাকথিত ভাষায় ডেকে উঠছে। ইসরাত আলগোছে কুকুরগুলোর পাশ কাটিয়ে গেল। যেতে যেতে হাতে থাকা বিস্কুটের প্যাকেট থেকে 4 টুকরো ছুঁড়ে দিল বিস্কুট কুকুরগুলোর উদ্দেশ্যে। আনমনে যখন হেঁটে যাচ্ছিল সামনের দিকে, একটা কুচকুচে কালো রঙের কুকুর ভো করে ইসরাতের পাশ কেটে চলে গেল। আকস্মিক কুকুরকে দেখে ইসরাত ভয়ে তাড়াহুড়ো করে বাঁ পাশে সরে যেতেই ধাক্কা লাগলো শক্তপোক্ত পুরুষালী বুকে। সুরসুর করে নাকে প্রবেশ করলো ম্যানলি পারফিউমের কড়া গন্ধ। হঠাৎ করে ধাক্কা লাগায় একটু জোরে আঘাত লাগলো নাক ও কপালে। ইসরাত বিরক্ত ভঙ্গিতে নিজের হাত তুলে কপালে স্পর্শ করলো, তারপর নাকে হাত বোলালো। নাকে হাত বোলাতে বোলাতে উপরে চোখ তুলে তাকাতেই চোখাচোখি হলো ককোয়া বর্ণের চোখের সাথে, যা আসলে কালো নাকি ব্রাউন ঠিক বোঝা গেল না। সূর্যের হালকা দীপ্তি সুঠাম দেহের জাইনের এক চোখে পড়ায় এক চোখ দেখতে কিছুটা বাদামি দেখাচ্ছে এবং অন্যটি কালো বর্ণের। সুদীর্ঘ পুরুষালী জাইনের শরীরের কাছে ইসরাতের শরীর একটু ছোট বলে মনে হলো। ইসরাত বিরক্তি প্রকাশ করতে গিয়েও থেমে গেল। দোষ তো তার, চোখ উপরে তুলে হাঁটাই তো ধাক্কা লাগলো বেচারার সাথে। তাই কথা না বাড়িয়ে এক হাতের তালু দিয়ে নাকে মাসাজ করে ধীরে সুস্থে সরে আসতে নিবে। চুলে শক্ত টান অনুভব হলো। আবারও সরে আসার চেষ্টা করতেই এবার একটু বেশি ব্যথা পেল। চোখ মুখ খিচে নিল মেয়েটা। মুখ দিয়ে বের হয়ে আসলো এলোমেলো ব্যথাতুর শব্দ। ব্যথায় মুখ নীলবর্ণ ধারণ করেছে। ঠোঁট দিয়ে ঠোঁট চেপে ধরে সে। ততক্ষণে চোখে জমা হয়েছে একগুচ্ছ পানি, অতিরিক্ত ব্যথা পাওয়ার দরুন। ইসরাত চোখ তুলে আবার উপরে তাকায়। চোখাচোখি হয় জাইনের সাথে। জাইন তখনও ইসরাতের দিক থেকে চোখ সরায় না, স্থির চোখে চোখ রেখে দাঁড়িয়ে থাকে। দূরে এক বাসার দোতলা বারান্দা থেকে গিটারের শব্দ ভেসে আসছে, তার সাথে ম্যানলি কোল্ড গলায় দুটো গানের লাইন ভেসে আসলো। দূরে দূরে কেন থাকো, পাশে এসে হাঁটতি ধরো, চোখে চোখ রেখে বলো ভালোবাসো। ইসরাত ঠোঁটে ঠোঁট টিপে জাইনের বোতাম থেকে নিজের চুলগুলো আলগোছে ছিঁড়ে আনানোর চেষ্টা করে। তখনই জাইনের গম্ভীর গলায় বলা কথা শুনে বোতাম থেকে চুল ছাড়ানো হাত থেমে গেল। জাইন বলছে, দেখা শেষ আমাকে? ইসরাত জাইনের কথার মানে বুঝল না, তাই নিজের বাদামি বর্ণের চোখের মণি উপরে তুলে সূর্যের রশ্মি ইসরাতের চোখের দিকে সরাসরি পতিত হওয়ায় বাদামি বর্ণের চোখ দুটো আলোর উপস্থিতিতে জ্বলজ্বল করে ওঠে। মাথা দুপাশে নাড়িয়ে ভ্রু কুঞ্চিত করে জানতে চাই এর মানে কি। জাইন ইসরাতের কথার উত্তর না দিয়ে নিজের হাত দ্বারা ইসরাতের হাত সরিয়ে দেয় নরম ভঙ্গিতে। ইসরাতের কাছে মনে হলো এই বেটা তাকে এমনভাবে স্পর্শ করছে যাতে তার হাতে একটু জোর প্রয়োগ করে সরালেই সে ব্যথা পাবে। অবাক চোখে হাঁ করে যখন সে জাইনের দিকে তাকিয়ে, জাইন তখন নিজের শার্টের বোতাম থেকে যত্ন সহকারে ইসরাতের চুল ছাড়াতে ব্যস্ত। অনেকক্ষণ কাটার পর যখন ইসরাত দেখল এখনও জাইন চুল ছাড়াচ্ছে, সে এবার হাত দিয়ে চুল টেনে ছিঁড়ে নিয়ে আসতে চাইল বোতাম থেকে। চুল টান দেওয়ার আগেই জাইন মৃদু ধমক দিল। গম্ভীর গলায় ইসরাতকে জিজ্ঞেস করলো, কম বয়সে টাকলা হওয়ার শখ জেগেছে ইসরাত আপনার? ইসরাত চোখ সরু করে নেয়, দাঁত খিঁচে নিয়ে বলে, আপনার কোনো সমস্যা আমার শখ জাগলে? জাইন নিজের গ্রীবা বাঁকিয়ে ইসরাতের কাছাকাছি আসে, ঠোঁট কামড়ে বলে ওঠে, সব সমস্যা তো আমারই। ইসরাত ভ্রু বাঁকালো, সামান্য উপরের দিকে তুলে জিজ্ঞেস করলো, কেন? আপনার কেন সমস্যা হবে? জাইন ইসরাতের চুল শার্টের বোতাম থেকে আলগোছে সরিয়ে দিয়ে দূরত্ব বাড়িয়ে নেয় নিজেদের মধ্যে। তর্জনী আঙুল দিয়ে ইসরাতের কপালে টোকা দিয়ে বলে, তা আমি আপনাকে বলতে বাধ্য নই ইসরাত। ইসরাত জাইনের দিকে সরু দৃষ্টিতে কিছুক্ষণ ঘুরে ঘুরে দেখে, উল্টো ফিরে হাঁটা ধরল। ফিরোজা কালার ওড়না বা হাতের মাথায় টেনে তুলে চোখ নিচের দিকে নামিয়ে বড় বড় পা ফেলে চলে গেল জাইনের দৃষ্টি সীমানার বাইরে। জাইন পিছনে দাঁড়িয়ে শুধু দেখল চুপচাপ ইসরাতের হেঁটে যাওয়া, হাত দিয়ে টেনে মাথায় ওড়না তোলা চুলগুলো হাঁটতে হাঁটতে বারংবার কানের পিছনে গোজা। খুবই সূক্ষ্ম চোখে অবলোকন করলো, যা জাইনের সামনে থেকে ইসরাতের অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত চলল। ইসরাত চলে যাওয়ার পর
ও একই পথে চেয়ে রইল। জাইন বিড়বিড় করে আওড়ালো, আপনার প্রতি অনুভূত টানটা আসলেই ম্যাজিক্যাল। 1,47,570 বর্গমাইলের এই মানচিত্রে 375,10,07,000 রমণীর মধ্যে আমার কেবলমাত্র আপনার জন্য মনের টান অনুভব হয়। এর চেয়ে অদ্ভুত আর কি হতে পারে? জাইনের ঠোঁটের পাশ ঘেঁষে বয়ে যায় ক্ষীণ হাসির রেশ। বিড়বিড় করে বলে ওঠে নিজেকে, অফকোর্স নট, এটা রহস্যময় নয়। নিজাম শিকদার গত আধ ঘন্টা যাবৎ বেতের সোফার উপর উঠে লাফঝাপ দিচ্ছেন, কিন্তু এত লাফঝাপ দেওয়ার পরও আজ তিনি কাঙ্ক্ষিত ব্যক্তিকে দেখতে পেলেন না। বেজার মুখ বানিয়ে যখন নেমে আসলেন সোফার উপর থেকে, তখন চোখ পড়ল সৈয়দ বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকা সুফি খাতুনকে, যিনি কোনো প্রকার পলক না ফেলে কর্মর দৃষ্টি দিয়ে আছেন নিজাম শিকদারের দিকে। নিজাম শিকদার বুঝে উঠতে পারলেন না সুফি খাতুনের এরূপ দৃষ্টির মানে। তাই এই ভদ্রমহিলার দৃষ্টির কবল থেকে রক্ষা পাওয়ার জন্য মাথা নিচু করে ফিরে গেলেন নিজের বাসার ভেতর। গনে গনে 30 সেকেন্ড পার হওয়ার সাথে সাথে স্লাইডিং দরজার ছোট একটি অংশ দিয়ে বাহিরের অবস্থা অবলোকন করতে চাইলেন। তার আগে সুফি খাতুনের সাথে চোখাচোখি হলো নিজাম শিকদারের। এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেলেন নিজাম শিকদার। লজ্জায় লাল হয়ে যাওয়া মুখ নিয়ে ফিরে গেলেন ভেতরে। সুফি খাতুন কিছুক্ষণ তেরসা চোখে চেয়ে থেকে হাঁটা ধরলেন নাসির মঞ্জিলের দিকে। আজ একটা হ্যাস্তন্যাস্ত করে ছাড়বেন এই নিজাম শিকদারের। তিনি কিছু বোঝেন না মনে হচ্ছে। আরে সবই বোঝে এই সুফি খাতুন। আজ যদি সেই রঙ্গলীলার অন্তিম না করে ছাড়ে, তাহলে নিজের নাম পাল্টে দিবে সে। সুফি খাতুন ধীর মনোবল নিয়ে এগিয়ে গেলেন নাসির মঞ্জিলের দিকে। কলিং বেলে চাপ দিতেই মনে পড়ল নুসরাতের কথা। তখনই আবার নিজের ভাবনা পাল্টে সৈয়দ বাড়ির দিকে ফিরে যেতে চাইলেন। তার আগেই মাথায় আসলো, আরে এই বেয়াদব মেয়ে তো এখন ব্রাহ্মণবাড়িয়ায় গিয়েছে। তাহলে আজ আর ওই বেয়াদবটার মুখ লাগতে হবে না। আর নাজমিন আর নাসিরকেও ভালো করে কানপট্টি দিয়ে দেওয়া যাবে। ওই বেয়াদব বাড়িতে থাকলেই তাকে ক্যামেরা দেখেই গেট খুলতো না। আজ আরাম করে বসে নাসিরের সাথে আলোচনা করা যাবে। সুফি খাতুন নুসরাতকে একপাশে ধীরে ধীরে মনে করতে লাগলেন গত দুদিনের কথা। যখন যখন তিনি বারান্দা, রাস্তা, ছাদে, এমনকি রুমে দাঁড়িয়েছিলেন, তখন তখন দেখেছেন নিজাম শিকদারের সাথে ইসরাত হে হে হা হা হি হি করে হেসে কথা বলছে। তিনি জানেন কি সুফি খাতুন শিওর ওই বেটা নিজাম আর নাসিরের বড় মেয়ের মধ্যে একটা গভীর প্রণয়লীলার সম্পর্ক চলছে। না হলে সকাল বিকাল রাতে ওই বেটা নিজামকে দেখে ইসরাত এত দাঁত বের করে কেন হাসবে? নিশ্চয়ই কোনো না কোনো সম্পর্ক আছে। আর আজ এই সম্পর্কের শেষ পরিণতি বের করে পেছন ছাড়বেন এই সুফি খাতুন। নিজের অতর্কিত চিন্তাগুলো একপাশে রেখে জোরে জোরে একসাথে অনেকবার কলিং বেল চাপ প্রয়োগ করলেন। তখনই গেট খুলে গেল না। এর কিয়ৎকাল সময় অতিবাহিত হওয়ার পর ঠুস করে শব্দ করে গেটের লক খুলে গেল। সুফি খাতুন গেট খোলার সাথে সাথে দ্রুত পায়ে নাসির মঞ্জিলের ভেতর প্রবেশ করলেন। ভেতরে প্রবেশ করার আগে সন্তর্পণে চোরা চোখে চেয়ে নিলেন শিকদার বাড়ির দিকে। আর তিনি যা ভেবেছেন তা একদম মিলে গেল। নিজাম শিকদার লুকিয়ে লুকিয়ে এদিকেই তাকিয়ে আছেন। সুফি খাতুন নিজেকে বাহবা দিলেন, নিজ মনে নিজের গুণগান করলেন, বা সুফি বা, তোর বুদ্ধির জবাব নেই। যা ভেবেছিলি তাই তাই বের হয়ে আসলো। সৈয়দ বাড়ির ড্রয়িং রুমে বসে আছেন নাসির সাহেব। চোখে নিজে লাল খয়েরি কালার মিশেলে ছোট লেন্সের চশমা, হাতে কিছু কাগজপত্র, হয়তোবা সৈয়দ চয়েসের কাগজপত্র এগুলা। পাশেই হিসাবের খাতা রাখা। সচরাচর হিসাব নিকেশের কাজ ইসরাত করে। আজ ইসরাত বাইরে থাকায় নাসির সাহেবকে বসতে হয়েছে হিসাবের খাতা নিয়ে। কাগজপত্রে চোখ বোলাতে বোলাতে নাসির সাহেব ডাক ছুড়ে দিলেন নাজমিন বেগমের দিকে। নাজমিন বেগমের প্রত্যুত্তর তৎক্ষণাৎ ভেসে আসলো, জি বলে কিচেন থেকে। নাসির সাহেব অত্যন্ত রাশভারী গলায় বললেন, 1 কাপ চা দাও তো নাজমিন। নাজমিন বেগম কিচেনে কাজ করতে করতে তাড়াহুড়ো গলায় বললেন, দিচ্ছি, অপেক্ষা করুন, আগে মায়ের টিফিনটা রেডি করে নিই। নাজমিন বেগমের কথা শেষ হতেই বাড়িতে আবার শুনশান নীরবতা নেমে আসলো। কাগজপত্র অলস ভঙ্গিতে সেন্টার টেবিলে রেখে চোখ বন্ধ করে নিলেন নাসির সাহেব। মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন নাজমিন বেগমকে, কবে আসবে নুসরাত? গতকাল রাতে কল দিয়ে বলল আরও 2 দিন থাকবে নাকি। এখনও তার পুরো ঘোরাঘুরি শেষ হয়নি। নাজমিন বেগম কথা শেষ করে দীর্ঘশ্বাস ফেললেন। বাড়িটা মেয়েগুলো ছাড়া একদম নীরব থাকে। ইসরাত তো প্রয়োজন ছাড়া কারোর সাথে কথা বলে না। যদি ইচ্ছে হয় তার সাথে হঠাৎ হঠাৎ 2-1টা কথা বলে, গল্প করে, কিন্তু নুসরাত মুখ থেকে কথা সরে না। ফালতু জিনিস নিয়ে বকবক করতে করতে দিন কাটে এই মেয়েটার। যখন থেকে ব্রাহ্মণবাড়ি গিয়েছে, বাড়িটা এক প্রকার মৃত বাড়ির মতো হয়ে পড়ে আছে। সোফার উপর থেকে মোবাইল তুলে নিয়ে সময় দেখলেন নাসির সাহেব। 12টা বেজে 40 মিনিট। কল লিস্টে ঢুকতেই সবার আগে চোখে পড়ল নুসরাতের নাম্বার।
সেদিক থেকে চোখ সরিয়ে নিয়ে আম্মু লেখা নাম্বারে কল দিলেন। 2-3 বার রিং হওয়ার পরপরই ওপাশ থেকে ইসরাতের নরম গলার স্বর ভেসে আসলো, হ্যালো আব্বু। ইসরাত নিজের কথা শেষ করার আগেই নাসির সাহেব নিজের কথা ঢুকিয়ে দিলেন। অত্যন্ত গম্ভীর কণ্ঠে জানতে চাইলেন ইসরাতের নিকট, কখন বাড়িতে আসবে, তোমাকে নিতে আসবো। ফোনের ওপাশ থেকেই নিসরাতের মৃদু হাসির শব্দ ভেসে আসলো। ঠোঁট টিপে হাসি আটকানোর চেষ্টা করে বলল, জি না আব্বু, আমি প্রায় চলে এসেছি, আপনাকে আসতে হবে না। নাসির সাহেব ও বলে ফোন রেখে দিলেন। হাতের ফোন রাখার আগে ওয়ালপেপারের দিকে তাকিয়ে ঠোঁটে ফেটে উঠল ঈষৎ হাসি। ওয়ালপেপারে লেগে আছে নুসরাত আর ইসরাতের হাসি হাসি মুখের ছবি। নাসির সাহেব মেয়েদের ছবির উপর হাত বুলিয়ে নিয়ে বিড়বিড় করে আওড়ালেন, আমার আব্বা, আমার আম্মা। নাসির সাহেবের কথা শেষ হওয়ার আগেই কলিং বেল বেজে উঠল। সামনের দিকে তাকাতেই ক্যামেরার মধ্যে দেখলেন সুফি খাতুন দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন, ইচ্ছে করল না গেট খুলে দেওয়ার। তারপর না চাইতেও অনীহা নিয়ে সোফা থেকে উঠে গিয়ে গেট খুলে দিলেন নাসির সাহেব। ততক্ষণে হন্তদন্ত পায়ে সে ড্রয়িং রুমের ভেতর প্রবেশ করলেন সুফি খাতুন। নাজমিন বেগম কিচেন থেকে উঁকি দিতেই চোখে ভাসল ভদ্রমহিলার অবয়ব। আর এতক্ষণে ঠান্ডা থাকা মেজাজ এক নিমিষে খিসে গেল নাজমিন বেগমের। এই মহিলা এবারও নির্ঘাত কোনো অর্ধবয়স্ক নয়তো বৃদ্ধ লোকের বিয়ের সম্বন্ধ নিয়ে এসে হাজির হয়েছে ইসরাতের জন্য নাসির সাহেবের কাছে। এটা নাজমিন বেগম হলপ করে বলতে পারেন। দাঁতে দাঁত চেপে নিজের কাজ করতে লাগলেন। হাত পায়খানা হলেও নাজমিন বেগমের কান ও মন দুটোই ড্রয়িং রুমের দিকে। কান খাড়া করে রাখলেন সুফি খাতুনের কথা শোনার জন্য। কোনো কথা তো কানে আসলো না, উল্টো নাসির সাহেব আরেকটা আবদার জুড়ে দিলেন, ফুফির জন্য পকোড়া, সিঙ্গারা, সমোচা, আলুর চপ, ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে আসো নাজমিন, আর পারলে সাথে 2 কাপ চা দাও। নাজমিন বেগমের মুখ ফ্যাকাশে বর্ণের হয়ে গেল। রাগে নাক মুখ লাল হয়ে শক্ত হতে শব্দ তুলে কাজ করতে লাগলেন। নাসির সাহেব এত উচ্চ শব্দের উৎপত্তি দেখে 1 সেকেন্ডে বুঝে গেলেন আজ তার গিন্নি বেজায় চটেছেন। তাই নিজেও চোখ মুখ অন্ধকার করে সোফার উপর বসে রইলেন। সুফি খাতুন নিজের কণ্ঠ নিচে নামিয়ে অত্যধিক সতর্কতার সহিত নিজের কথা শুরু করলেন। এক প্রকার বলা যায় ইমোশনাল ব্ল্যাকমেইল। তার কথা শুরু হলো এভাবে, শোন নাসির, তুই 2 মেয়ের বাপ, আল্লাহ তোকে ছেলে দেয় নাই কেন জানিস? তুই আমার কথা না শুনে এই নাজমিনরে বিয়ে করছিস বলে। নাসির সাহেব মুখ শক্ত করে নিলেন, রাগী কণ্ঠে বললেন, আল্লাহ আমায় ছেলে দেয় নাই তাতে আমার কোনো আফসোস নাই, তাহলে তোমার এত মাথা ব্যথা কেন ফুফি? আমার 2 মেয়ে আমার জন্য লাকি। ওদের জন্মের পরপর আমার ব্যবসা অগ্রগতি করেছে, আর তুমি তাদের মাকে বলছেন। নাসির সাহেব বিরক্তিতে পরবর্তী কথা মুখে আনতে পারলেন না। মুখ চোখ পাল্টে নিলেন। সুফি খাতুন বললেন, আরে তুই চ্যাত করে উঠতাছস কেন? আমি বলতে চাইছি যে দেখ, তুই তোর মেয়েগুলারে বিয়ে দিয়ে দিলে তো আর এরা নিজেদের বাড়ি চলে যাবে, সাথে মোটা অঙ্কের যৌতুক দিতে। আবারও নাসির সাহেব সুফি খাতুনের কথা কেটে দিলেন। এক আঙুল তুলে বললেন, অন্যের বাড়ি যাবে কেন? আমার মেয়েদের আমি রেখে দিব আমার কাছে, আর অত্যাধিক প্রয়োজন হলে বিয়ে দিয়ে ঘর জামাই করে রাখবো। সুফি খাতুন মনে মনে শয়তানি হাসি দিলেন। ঝটপট বললেন, আর ছেলে যদি ঘর জামাই হতে না চায়? নাসির সাহেবের কাছে এই প্রশ্নের উত্তরও আছে। তিনি উত্তর দিলেন, বাড়ির আশেপাশে বিয়ে দিব। সুফি খাতুনের মুখ চোখে খুশির ঝিলিক ফুটে উঠল। ক্ষীণ হাসি ঠোঁটে রেখে বললেন, এই তো লাইনে আসছিস তুই। আমি আশপাশ থেকে ছেলে পছন্দ করছি তোর মেয়ের জন্য। যেমন তাগড়া শরীর, তেমন উঁচু লম্বা টকবগে যুবক ছেলেটা, আর সাথে বিত্তবান। ইসরাত রাজ করবে, রাজ। বাড়িতে মানুষ নেই বললেই চলে, একেবারে ছোট ফ্যামিলি। আর লোকটার জিম করা বডি ফিটনেস দেখলে তুই নিজেই লোকটার প্রেমে পড়ে যাবি। প্রতিদিন সকাল বিকাল রাতে ছেলেটা বারান্দায় দাঁড়িয়ে লাফঝাপ মেরে জিম করে, আর রোজ সকাল বিকাল পার্কে হাঁটতেও যায়। বুঝতে পারছিস ফিটনেসের ব্যাপারে কতটা সতর্ক ছেলেটা? নাসির সাহেব মনপুতো গলায় জানতে চাইলেন, ছেলের বয়স কত? সুফি খাতুন 2 হাত দিয়ে মাসি তাড়ানোর ভঙ্গি করে বললেন, আরে বয়সও একদম কম। তুই শোন আমার কথা, লোকটা ইসরাতের সাথে দারুণ মানাবে। তুই লোকটাকে দেখলে তোর মুখ হা হয়ে যাবে। কিন্তু ছেলেটার নাম কি, কাজ কি করে? সুফি খাতুন হাত দিয়ে ধীরে কথা বলার কথা বললেন। নিচু স্বরে বললেন, আজ বিকেলে যখন ছেলেটা পার্কে হাঁটতে যাবে তখন তুই আর আমি দুজন গিয়ে ছেলেটার সম্পর্কে জেনে আসব। তাদের কথা শেষ হতেই নাজমিন বেগম ট্রে করে নাস্তা এনে রাখলেন সেন্টার টেবিলে। তীক্ষ্ণ চোখ সুফি খাতুনের দিকে বুলিয়ে নিয়ে বললেন, আমাকে দেখে মুখ বন্ধ করে নিলেন কেন ফুফি? বিশেষ কোনো আলাপ চলছিল নাকি আমার বিষয়ে? সুফি খাতুন মনে মনে ভেঙচি কাটলেন নাজমিন বেগমকে। মুখে মেকি হাসি ঝুলিয়ে আমতা আমতা করে বললেন, কই কিছু না তো নাজমিন, আর তোমাকে দেখে কেনই বা আমি কথা বলা বন্ধ করব? হা হা। রেস্টুরেন্টের টেবিলের ওপর নিজের এক হাতে থাকা
সেনেলের ব্যাগ ছুঁড়ে মারল নুসরাত। রাগে তার শরীর দপদপ করে জ্বলছে। কত বড় সাহস তাকে এই নুসরাতকে নিয়ে টিজ করে ওসব 18-19 বছরের চ্যাংড়া পোলাপান। রাগে চেয়ারের ওপর দুপা তুলে হাঁটুর উপর মুখ রেখে বসে থাকে সে। তখনই একজন স্টাফ এসে নুসরাতের উদ্দেশ্যে বলে ওঠে, ম্যাম, পা নামিয়ে বসেন, এখানে একটু পরে একজন রাজনৈতিক নেতা আসবেন। নুসরাতের খিজে থাকা এতক্ষণের মেজাজ এই স্টাফ এসে আরও খিচিয়ে দিল। দাঁতে দাঁত চেপে কিরমিরিয়ে বলে উঠল, তো ওই বেটা রাজনৈতিক নেতা কি আমার সম্বন্ধে দেখতে আসবে যে আমি পা নামিয়ে বসবো? এসব বালের নেতার কাজ এখানে কি? তারা মানব সেবা না করে রেস্টুরেন্টে কি করতে আসছে? স্টাফ বাকরুদ্ধ হয়ে গেল। চোখ গোল গোল করে নুসরাতের দিকে তাকিয়ে রইল একদৃষ্টিতে। ছেলে স্টাফটির এমন হাঁ করে তাকিয়ে থাকা দেখে নুসরাত ঠোঁট জোর করে হাসি এনে ঠোঁট চোখা করে ন্যাকা কণ্ঠে বলে, ওই ওই, আপনার ওকে এখন আমাকে পছন্দ হয়েছে? আপনিও কি আমার বাসায় সম্বন্ধ পাঠাতে চাইছেন? এরপর পরই রাগী কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলে ওঠে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ দেখছেন কেন? আমার মুখে কি মধু লাগানো নাকি ফুল ফুটেছে যে হাঁ করে তাকিয়ে চোখ দিয়ে গিলে খাচ্ছেন? যান, আপনার নেতা ফেতা আসছে না, ওনাকে গিয়ে স্বাগত জানান। স্টাফ নড়তে ভুলে গেল। স্টাফকে সরতে না দেখে নুসরাত দুহাত মুখের সামনে রেখে জোর করে বলে, দয়া করে আপনার এই তোবড়া নিয়ে এখান থেকে সরেন ভাই, যান, নিজের কাজে যান। স্টাফ মুখ কালো করে চলে গেল। এর মধ্যে সৌরভী বলে উঠল, তুই বেচারার উপর নিজের রাগ দেখাচ্ছিস কেন? বেচারা কি করেছে তোর সাথে? শুধু বলেছে পা নামিয়ে বসার জন্য, আর তুই কত কি শুনিয়ে দিলি। আর এত রাগের কিছুই নেই নুসরাত, তুই ছেলেগুলোকে ইচ্ছে মতো তোর এই মোটা ব্যাগ। নুসরাতের ব্যাগ হাতে নিয়ে গিয়ে সৌরভীর বেগ পোহাতে হলো। তীক্ষ্ণ চোখে ব্যাগের দিকে তাকিয়ে থেকে রগরগে কণ্ঠে বলল, এই মটকা ব্যাগ দিয়ে ছেলেগুলোকে পিটিয়ে এসেছিস, তারপর এত রাগ দেখানো কি জায়েজ? একদম জায়েজ না। নুসরাত দন্তকপাটি ঠোঁটের নিচে চেপে হিসিয়ে বলে, তো বলবে কেন পা নামিয়ে বসার জন্য? ওই বেটা বালের নেতা কি আমায় দেখতে আসতে নাকি আমার হাঙ্গা করতে আসতে যে আমি পা নামিয়ে সুশীল শুশ্রূষা নির্মম নিষ্পাপ হয়ে বসবো? প্রয়োজন হলে টেবিলের উপর আমি আমার ঠ্যাং তুলে বসে থাকবো। আর ওই নেতার যদি এতে সমস্যা হয় তাহলে ওর মুখের ওপর আমি আমার ঠ্যাং তুলে রাখবো। নুসরাত দম নিলে একটু শ্বাস ফেলে বলল, আমি যেমন আমি সেরকম বসবো, এতে কারো সমস্যা হলে সে এখান থেকে যেতে পারে। আমি বলিনি আমার সামনে এসে হি হা হু বলে আমার ভুল দেখিয়ে দেওয়ার কথা। নুসরাত নিজের মুখের বিকৃতি ঘটিয়ে সৌরভীর মতো করল। সৌরভী চোখ পাকিয়ে তেজি কণ্ঠে বলল, নুসরাত, তুই এবার লিমিট ক্রস করছিস। সৌরভী কণ্ঠ নিচে নামিয়ে কর্মর করে বলল, আর ওই ব্যাটা নেতা তোর গালি শুনতেছে তোর পেছনে দাঁড়িয়ে। নুসরাত নিজের ভেতরে দপদপ করা রাগগুলো নিজের ভেতরে চাপা দিয়ে বলল, আমি কখন লিমিটের ভিতর ছিলাম সৌরভী আপা? আর যার যা শোনার শুনুক, আমি বলবো তো। পিছনে দাঁড়ানো সাদা পাঞ্জাবি পরা লোকটা নিষ্প্রাণ চোখে নুসরাতের দিকে তাকিয়ে কোনার দিকের এক সিটে যেতে যেতে বিড়বিড় করে আওড়ালো, ইন্টারেস্টিং। অতঃপর নিজের পাশে দাঁড়ানো একটা ছেলেকে উদ্দেশ্য করে বলল, খোঁজ দাও মেয়েটার। ছেলেটা মৃদুস্বরে বলে উঠল, জি ভাই। নুসরাত রাগ আর বিরক্তি নিয়ে পাগলের মতো দাঁত কেলাচ্ছে। এবার সৌরভী রয়েস হয়ে জিজ্ঞেস করলো, তোর ব্যাগের ভিতর কি? নুসরাত নিরুদ্বেগ, তার ভিতর কোনো প্রকার উদ্বেগ স্পৃহা দেখা গেল না প্রশ্নের উত্তর দেওয়ার। সুরভি নুসরাতের মনোভাব টের পেতেই বলল, একদম এড়িয়ে যাবি না আমার প্রশ্ন। নুসরাত নির্লিপ্ত কণ্ঠে বলল, তুই যা বুঝেছিস ওটাই ব্যাগে। সুরভি নিজের হাত দিয়ে ঠোঁট চেপে ধরে নুসরাতের দিকে চোখ বড় বড় করে অবলোকন করে। প্রশস্ত চোখে তাকিয়ে সতর্ক গলায় নুসরাতের শোনার মতো করেও চেঁচাই, কুত্তি, তুই কি করেছিস? তুই পাথর দিয়ে পিটিয়ে এসেছিস ছেলেগুলোকে, আর তারপরও এত রাগ করছিস? এজন্যই তো বলি ছেলেগুলোর কপাল দিয়ে রক্ত বের হচ্ছে কেন? তুই ব্যাগে পাথর রাখিছিস কখন? নুসরাত নির্বিকার কণ্ঠে প্রশ্নের উত্তর দেয়। উত্তরে নেই কোনো দ্বিধা, নেই কোনো অনুশোচনা। বাড়ি থেকে আসার সময় বাগান থেকে তুলে নিয়ে আসছি। আমার সিক্স ফ্রেন্ড আমাকে হুঁশিয়ারি করেছিল বাড়িতে থাকতেই এরকম বাচ্চা লাফাঙ্কা পোলাপান দু একটার সাথে তো দেখাই হবে এখানে এসে। তাই তাই তুই পাথর দিয়ে পিটাবি? আর বারবার যে বাচ্চা বলছিস, ওই ছেলেগুলোর বয়স 18-19 হবেই। নুসরাত টেবিলের উপর দুপা তুলতে তুলতে আবার নামিয়ে নেয়। সৌরভী মোটা মোটা করে পাকানো চোখে দেখে কর্কশ কণ্ঠে বলে, তো ওই ছেলেপেলেগুলোই তো বাচ্চাই। তোর বয়স কত যে ওদের বাচ্চা বলছিস? সৌরভী নিরেট কণ্ঠে জানতে চায়। নুসরাত কপালে ভাঁজ ফেলে গর্বের সাথে বুক ফুলিয়ে বীরের মতো করে বলে, আমার বয়স 19। তাহলে তো তুইও বাচ্চা। সৌরভীর এমন কথায় নুসরাতের মুখ বন্ধ হয়ে যায়। নুসরাতকে কথা বলতে না দেখে সৌরভী একটু হাসবে, তার আগে নুসরাত বলে ওঠে, ওইগুলো বাচ্চা পোলাপান, আর আমি নুসরাত একজন 19 বছর বয়সী বিবাহযোগ্য প্রাপ্তবয়স্ক কন্যা।
সৌরভী শব্দ করে শ্বাস ফেলল, হতবিহ্বল চেহারা বানিয়ে আড়ষ্ট গলায় বলল, কথার বেলায় কেউ তোকে হারাতে পারবে না নুসরাত, তুই একটা চিজ। নুসরাত পা নামিয়ে না বসায় আরেকজন স্টাফ আসলো নুসরাতের দিকে, এসে মৃদু কণ্ঠে অত্যন্ত বিনয়ের সাথে কিছু বলার পূর্বেই নুসরাত নিজে মুচকি হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, ভাইয়া, ওই ভাইয়াকে একটা সরি বলে দিবেন, আসলে আমি এভাবে রিয়াক্ট করতে চাইনি, কিন্তু কিভাবে কিভাবে হয়ে গিয়েছে। ম্যাম, এবার প্লিজ পা নামিয়ে বসেন, অনেক চিৎকার করেছেন, উনি আমাদের অতিথি, প্লিজ একটু শালীনতা বজায় রেখে কথা বলুন। শেষ নুসরাত এক নিমিষে চটে গেল, রাগী কণ্ঠে সৌরভীকে বলল, আর এখানে খাবই না, এরা আমার মুডে দফারফা করে দিল। নুসরাত রেস্টুরেন্টের বাইরে খড়খড়ে আলোর দিকে তাকিয়ে চোখ খিচে ধূপধাপ পায়ে বের হতে নিবে, ধাক্কা খেলো কারো গায়ের সাথে, আকস্মিক ধাক্কাটা লাগায় কোনো প্রকার প্রতিক্রিয়া না দিয়ে নুসরাত পাশ কাটিয়ে নীরব ভঙ্গিতে চলে যেতে নিবে, পেছন থেকে কেউ অত্যন্ত বিরক্ত নিয়ে বলল, কাউকে ধাক্কা দিলে সরি বলতে হয়, এইটুকু ন্যূনতম ম্যানার্স নেই আপনার মধ্যে। নুসরাতের পা থেমে গেল দরজার সামনে, মাথা কাত করে পেছনে তাকাতেই আবারও সে আগের মতো প্রথমে চোখাচোখি হলো লম্বা পাপড়ি দিয়ে ঘেরা কালো মনির চোখের সাথে, যেগুলো বিরক্তি, রাগে, বিতৃষ্ণা ও অন্য কিছুর কারণে জ্বলজ্বল করছে। নুসরাতের অবয়ব আবার দেখতেই আরশের বিরক্তিতে মেজাজ চড়া হলো, ঠোঁট কুঁচকে বলল, আপনি? নুসরাত তীক্ষ্ণ কণ্ঠে জানতে চায়, অন্য কাউকে আশা করেছিলেন? নুসরাতের কথার মধ্যে অদৃশ্য ব্যগ্রতা আরশ টের পায়, শব্দ করে শ্বাস ফেলে ডান হাত দিয়ে নিজের কপালে মাসাজ করতে করতে বলল, আপনার মতো বেয়াদব মহিলাকে তো মোটেও আশা করেছিলাম না। নুসরাত তেরসে চোখে শটান হয়ে দাঁড়িয়ে থাকা আরশকে অবলোকন করে ঠোঁট টিপে কিছু বলতে নিবে, সৌরভী টেনে নিয়ে চলে যায় সামনের দিকে, মোলায়েম কণ্ঠে বলে, বোন, আর ঝগড়া করিস না, এইবার ঝগড়া করলে এই নিয়ে 5বার আর ঝগড়া করে ফেলবি। নুসরাত কথা বাড়ালো না, তার নিজেরও একঘেয়েমি লাগছে সব কিছু, কোনো কিছু ভালো লাগছে না, ইচ্ছে করছে ছুটে বাড়ি ফিরে যাওয়ার জন্য। সৌরভী দরজা ঠেলে বাইরে বের হতে নিবে, পেছন থেকে আরশ ডেকে উঠল, নুসরাতকে, শুনুন। নুসরাত ঘাড় ফিরাই পেছনে, আরশের সাথে আবারও চোখাচোখি হয়। আরশ নিষ্প্রাণ চোখে সামনের দিকে তাকিয়ে থাকে, শব্দের কোনো প্রকার হেরফের না করে তীক্ষ্ণতা নিয়ে জানতে চায়, বিবাহিত? আরশের প্রশ্ন নুসরাতের মেজাজে ঘি ঢালার মতো ছিল। কিয়ৎকাল আগে কিছুটা শান্ত হওয়া মেজাজ দপদপিয়ে চড়ে গেল মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে। রাগে ফোঁসফোঁস করতে করতে মুখ দিয়ে যা বেরিয়ে আসলো তাই বলে দিল, তু কন হে বে শালা, তোকে আমি বলতে যাব কেন আমি বিবাহিত নাকি অবিবাহিত। নুসরাত রাগে হিস করে বের হয়ে গেল রেস্টুরেন্ট থেকে, চোখে মুখে ক্ষোভ ফুটে উঠছে স্পষ্ট। এই লোকের সাথে দেখা হওয়ার পর থেকেই জিজ্ঞেস করতেই আছে বিবাহিত নাকি অবিবাহিত। সে বিবাহিত হলে হবে, এই ব্যাটার সমস্যা কি? তাকে বিয়ে করবে নাকি যে এভাবে হাত ধুয়ে পেছনে পড়ে আছে জানার জন্য বিবাহিত নাকি অবিবাহিত। আচ্ছা মতো আরশকে ধুয়ে দেওয়ার শখ থাকলেও নিজের শখকে অপূর্ণ রেখে বাইরে বের হয়ে আসলো রেস্টুরেন্টের নুসরাত। কিন্তু পরের বার এই বেটা এসব আজগুবির প্রশ্ন জিজ্ঞেস করলে সে একদম ছাড়বে না, এক চুলও না। আরশ পিছন থেকে চেয়ে রইল নুসরাতের যাওয়ার দিকে, সেই স্তব্ধ হতবিহ্বল কণ্ঠে মাহাদির কাছে জানতে চাইল, মেয়েটা তুই তোকারি করে চলে গেল? মাহাদি দুপাশে মাথা নাড়িয়ে ব্যঙ্গাত্মক গলায় বলল, না, তোর সাথে আপনি আজ্ঞা করে গিয়েছে মেয়েটা। রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিল আরশ, হাতের শিরাগুলো ফুলে ফেঁপে উঠল নিমিষেই, দাঁতে দাঁত চেপে কড়মড় করে নিজ মনে আওড়ালো, বেয়াদব, এসব অভদ্র মেয়েদের ধরে ঠিক সময় বাপ চাচা দুটো থাপ্পড় দিলে এরকম বেয়াদব হতো না। অসভ্য, অশালীন, ম্যানার্সহীন, আরেকবার সামনে পেলে থাপড়ে ম্যানার্স শিখাবো। রিঙ্কি, পিঙ্কি, ঝুমুর আর নেহার মেসেজ ভাসতে ওয়ালপেপারে। ইরহাম হোয়াটসঅ্যাপে ঢুকতেই সর্বপ্রথম মেসেজ দেখল ঝুমুরের। ঝুমুর লিখেছে, ইরহাম মাই বয়, আমার 10,000 টাকা লাগবে, তুমি কি আমাকে দিতে পারবে? ইরহাম ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গাত্মক হাসে, ঠোঁট টিপে বিড়বিড়ায়, আমি ইরহাম সাহেবের কাছে টাকা চাই? এই মেয়ে, নে তোকে একটা ব্লক দিলাম, এখানেই তোর মতো মুরগির সাথে আমার সম্পর্ক, তুই থাক আমার ব্লক লিস্টে। এবার নেহার ইনবক্সে ঢুকতে মেসেজ দেখলো, ইরহাম, আমি তোমার সাথে দেখা করতে চাই, কোনো বাহানা নয় কিন্তু। ইরহাম চোখ মুখ উল্টে নিল, বিচ্ছিরি হেসে আওড়ালো, ন্যাকার গোষ্ঠী, একটা মানুষ কিভাবে এত ন্যাকা হয়? স্যা স্যা স্যা। মেসেজে রিপ্লাই দিল, আজ বিকেল 3টার সময় ব্ল্যাক উইচ রেস্টুরেন্টে আমি আসবো, সময় মতো চলে আসো। রিঙ্কি, পিঙ্কি একই মেসেজ করেছে, তারা দেখে করতে চাই ইরহামের সাথে। ইরহাম রিঙ্কিকে রিপ্লাই দিল, রিঙ্কি, তুমি বিকেল 3:40 ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে এসো। পিঙ্কিকে বলল 4টায় আসার জন্য। ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টস, বিকেল 3টা। নিজাম শিকদার এসেছেন দুপুরের খাবার খাওয়ার জন্য ব্ল্যাক উইন্স রেস্টুরেন্টে।
সৌরভী বাড়িতে না থাকার জন্য নিজাম শিকদার আজকাল রেস্টুরেন্টেই খাবার খাচ্ছেন। খাবার অর্ডার দিয়ে বসেছিলেন, খাবার আসার অপেক্ষায় আশেপাশে নিজের চোখ বুলিয়ে রেস্টুরেন্টের আউটডোর প্ল্যান্টগুলো দেখছিলেন। এর মধ্যে দেখলেন ইরহামকে রেস্টুরেন্টে প্রবেশ করতে। নিজাম শিকদার মুখের বিকৃতি ঘটে নিজের টেবিলের দিকে চোখ ফিরিয়ে নিয়ে আসলেন। সৈয়দ বাড়ির মধ্যে এই ছেলে, তার ওই বেটা ছেলে বন্ধু আর মিসকে শয়তানের মতো হাসি হাসি মুখ বানিয়ে ঘুরে এদের সাথে আরেকটা জিন, এই তিন নমুনাকে তার মোটেও পছন্দ না। এর মধ্যে ইরহাম এসে বসলো নিজাম শিকদারের ঠিক বিপরীত সিটে। সে খেয়াল করেনি রেস্টুরেন্টে বসে থাকা নিজাম শিকদারকে। নিজাম শিকদার মেনু কার্ড দিয়ে নিজের মুখের একপাশ ঢেকে নিলেন। এই ছাগলটার সাথে কথা বলার কোনো ইচ্ছে বা আকাঙ্ক্ষা নেই তার। এর হাসি দেখলে তার গা পিত্তি জ্বলে যায়। কীরকম বদমাস ছেলেদের মতো হাসে। তাই ইরহামের সাথে কোনো বাক্য আলাপ না করার জন্য মেনু কার্ড দিয়ে মুখ ঢাকলেন। কিন্তু ঠিকই চোরা চোখে চেয়ে রইলেন ইরহামের দিকে। সন্তর্পণে নজর রাখলেন বিপরীত সিটে। অর্ডার দেওয়া খাবারগুলো আসতেই ধীরে ধীরে খাওয়া শুরু করলেন নিজাম শিকদার। খাবার মুখে পড়ে অপরদিকে তাকাতে মুখ থেকে বের হয়ে আসলো ছিটকে খাবারের দলা। এক হাতে নিজের চোখ ঢেকে নিলেন, দুপাশে মাথা নাড়াতে নাড়াতে বিড়বিড়ালেন, খারাপ যুগ, আজকালকার ছেলে মেয়েগুলো উচ্ছন্নে গিয়েছে। আর এই ছেলে আর ওই মেয়ে তো উচ্ছন্নে যাওয়ার ওপরেরটা পার করে ফেলেছে। খাবার খাওয়া শেষ হওয়ার পর সময় দেখলেন 3:30। মুখ টিস্যু দিয়ে মুছে নিয়ে বিপরীতে চোখ বোলাতেই দেখলেন মেয়েটা চলে যাচ্ছে। সুস্থির নিঃশ্বাস ফেলে নিজেও বাড়ি যাওয়ার জন্য বিল পে করে রওনা হবেন। এমন সময় দেখলেন ইরহাম আবারও হেসে হেসে এগিয়ে গিয়ে আরও একটা মেয়েকে জড়িয়ে ধরেছে। ঠোঁট থেকে যেন হাসি সরছেই না। মেয়েটার কোমর জড়িয়ে নিয়ে এসে ছিটে বসে পড়ল। নিজাম শিকদারের আখি যুগল প্রশস্ত হলো। নিচু স্বরে রেস্টুরেন্টে স্টাফকে ডেকে আরও 1 কাপ কফি অর্ডার দিলেন। ধীরে ধীরে কফি খেতে খেতে ইরহামের সকল কাণ্ড কারখানা লক্ষ্য করতে লাগলেন। 30 মিনিট অতিবাহিত হওয়ার পর এই মেয়েও চলে গেল। এবার আসলো আরও একটা মেয়ে। নিজাম শিকদারের চোখ এবার অক্ষিকোটরের বাহিরে বের হয়ে আসলো। নির্বাক চোখে চেয়ে রইলেন ভদ্রলোক। এই মেয়েটা ঠিক 30 মিনিট পর চলে গেল। এরপর লম্বা দেখতে আরও একটা মেয়ে এসে উপস্থিত হলো রেস্টুরেন্টে। একইভাবে সেই মেয়ের সাথে ঘষাঘষি ডলাডলি করল ইরহাম। নিজাম শিকদারের এবার চেতনা হারানোর জোগাড়। এই মেয়েটা 4:30 চলে গেল। নিজাম শিকদারের হঠাৎ টনক নড়ল। ইরহামের এসব কাণ্ড কারখানার ভিডিও করার কথা তো তিনি ভুলে গেছেন। আজ এই বেটার এসব ভিডিও করে রাখলে এর বড় চাচাকে দেখানো যেত। নিজাম শিকদার নিজের বোকামিতে দীর্ঘশ্বাস ফেললেন। রেস্টুরেন্টের বিল পে করে বের হতে হতে প্রশংসা করলেন ইসরাতের। এই মেয়েটা ছাড়া সৈয়দ বাড়ির আর একটা বাচ্চা ভালো হয়নি। সাথে নিজের তারিফ করলেন এত ভালো একটা মেয়েকে পছন্দ করার জন্য। নিজাম শিকদার, তোমার পছন্দের তারিফ করতে হয়। এই বেটা ইরহাম, পিচ্চি শয়তান আর ওই বেটি নুসরাত, এই 3 বাচ্চা এক একটা নমুনা সৈয়দ বাড়ির। হাঁ, আস্তমিত রবির আলো পশ্চিম আকাশে লাল আভা সৃষ্টি করেছে। পৃথিবী তার দীপ্তিতে লাল রঙে রঙিন হয়ে আছে। পার্কের একপাশে ছোটোখাটো ঝোপের আড়ালে লুকিয়ে আছেন সুফিয়া খাতুন আর নাসির সাহেব। নাসির সাহেব বুঝলেন না এই ঝোপঝাড়ের আড়ালে লুকিয়ে থাকার মানেটা কি। তারা তো দেখতে আসছে পাত্রকে, পাত্রকে এই ঝোপঝাড়ের আড়ালে তাদের সাথে দেখা করতে আসবে। নাসির সাহেবের চিন্তায় ব্যাঘাত ঘটল। সুচারু কিছুর কামড় পায়ে উপলব্ধি করে কামড় মারা জায়গায় জ্বলন অনুভব হতেই হাত দ্বারা পায়ে আঙুল বোলালেন। তারপর হাতের মধ্যে মশা কামড় অনুভূত হতেই ঠাস করে নিজের হাতে উপর থাপড় মারলেন। চোখ মুখ খিচিয়ে বসে রইলেন। তথাকথিত সুফি খাতুনের কথা অনুসারে সেই হ্যান্ডসাম জিম করা বডি, উঁচু লম্বা, কম বয়সী এবং ধনী ব্যক্তির অপেক্ষার। তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে ঠিক 5:30 ছেলেটা এসে হাজির হলো। সুফি খাতুন নিচু স্বরে বললেন, ছেলে এসে গিয়েছে। নাসির সাহেব আশেপাশে চোখ বোলালেন ছেলেকে দেখার জন্য। কোথাও কোনো ছেলে তার দৃষ্টিসীমানায় না পড়ায় অবাক কণ্ঠে জানতে চাইলেন, কোথায় পাত্র, ফুফি, কোথায় ছেলে? আরে তুই ছেলে দেখতে পাচ্ছিস না? ওই যে সামনের বেঞ্চে বসে আছে। সুফি খাতুন ফিসফিস করে নাসির সাহেবের কানের কাছে বললেন। নাসির সাহেব বুঝে পেলেন না সুফি খাতুনের এত ফিসফিস করে কথা বলার মানে। সেদিকে মাথা না ঘামিয়ে আবারও ছেলে খুঁজতে ব্যস্ত হলেন নাসির সাহেব। সামনের বেঞ্চে সুফি খাতুনের কথা অনুসারে কোনো ছেলে বসা দেখলেন না। তাই আবারও জানতে চাইলেন, ফুফি, কোথায় ছেলে? একটু হাত দিয়ে তাক করে দেখাও। সুফি খাতুন সামনে বরাবর হাত তুলে নিয়ে বেঞ্চে বসা লোক দেখিয়ে বললেন, ওই যে দেখ পাত্র, বল ইসরাতের সাথে দারুণ মানাবে না? নাসির সাহেব পাত্রকে দেখে মুখ হাঁ করে নিলেন। যেখানে অনায়াসে এক ঝাঁক মাছি মশা ঢুকে যেতে পারে। সুফি খাতুন প্রশস্ত হেসে চেঁচিয়ে বললেন, দেখ নাসির, আমি বলেছিলাম না তোর মুখ হাঁ হয়ে যাবে এত হ্যান্ডসাম ছেলে দেখে? কেমন লাগলো ছেলেকে তোর কাছে?
নাসির সাহেব একটা কথার উত্তর না দিয়ে হতবিহ্বল কণ্ঠে জানতে চান সুফি খাতুনের কাছে, এই ছেলে? সুফি খাতুন ওপর নিচ মাথা নাড়লেন হ্যাঁ ভঙ্গিতে। নাসির সাহেব আবারও জানতে চান, এই তোমার কম বয়সী ছেলে? এবার সুফি খাতুন উৎকণ্ঠিত চেহারা নিয়ে খুশিতে ঢলনামা কণ্ঠে বললেন, হ্যাঁ। নাসির সাহেবের মেজাজ ধীরে ধীরে চড়তে শুরু করলো। ভেতরে ভেতরে আগে ফুসফুস করে উঠলেন, তবুও উপরে স্বাভাবিক থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলেন, এই বয়স্ক লোককে তোমার কাছে ছেলে মনে হচ্ছে ফুফি? সুফি খাতুন খুঁজে পেলেন না নাসিরের চ্যাত করে ওঠার মানে কি। ছেলেটার তো বয়স কম, সামনে দুটো দাঁত পড়ে গেলেও তো লোকটাকে দেখতে কত মায়াবী লাগে, একদম সদ্য জন্ম নেওয়া বাচ্চার মতো। তাই নিজের মনের ভাব মুখে প্রকাশ করে বললেন, বয়স তো বেশি না নাসির, বড় জোর ৮০ বা ৮১ হবে। আর এমন কি বয়স, উনি তো ছেলেই, তুই চাইলে বাচ্চা ছেলে বলতেই পারিস। কথা শেষ করে নাসির সাহেবের দিকে হাসি হাসি মুখ করে চেয়ে জিজ্ঞেস করলেন, ইসরাতের সাথে দারুণ মানাবে না? সুফি খাতুন নির্বিকার কণ্ঠে বলা কথা শুনে নাসির সাহেব নিজের মুখের ভাষা হারিয়ে ফেললেন। এটা নাকি কোনো বয়স না, তার ২১ বছরের মেয়েটার জন্য এই মহিলা একজন ৮০ বছরের লোক পছন্দ করেছেন, তার মেয়ের সাথে কি এই লোকটার যায়? সুফি খাতুন নাসির সাহেবকে কথা বলতে না দেখে বিগলিত কণ্ঠে বললেন, তোর পছন্দ হয়েছে নাসির? তাহলে সবকিছু কথাবার্তা বলে সামনে আগাই। কথা শেষ হওয়ার আগেই ঝোপের আড়াল থেকে বের হয়ে আসলেন নাসির সাহেব। তারপর ধূপধাপ শব্দ তুলে রাগে হিসহিস করতে করতে এক মুহূর্তে বিলম্ব না করে বের হয়ে গেলেন পার্ক থেকে। সুফি খাতুন নাসিরের আকস্মিক রাগ করে চলে যাওয়া দেখে বোকা বনে গেলেন, তাই তিনিও ঝোপের আড়াল থেকে বের হয়ে নাসির নাসির বলে তার পিছু পিছু ছুটে গেলেন। নাসির সাহেব সুফি খাতুনের এত পিছু ডাকের কোনো উত্তর দিলেন না, ফায়ার হয়ে চলে গেলেন নিজের বাড়ির উদ্দেশ্যে। দূরে বেঞ্চে বসে থাকা নিজাম শিকদার লক্ষ্য করলেন আর চোখে ঝোপের ভেতর থেকে বের হয়ে দৌড়াতে দৌড়াতে নাসির সাহেবের পেছন পেছন যাওয়া সুফি খাতুনকে। ঝোপের আড়ালে লুকিয়ে ফুফি আর ভাতিজা কি করছিলেন তার রহস্য উদ্ঘাটন করতে ব্যর্থ হলেন। এই বাড়ি যেমন অদ্ভুত, এই বাড়ির মানুষগুলো তার থেকে বেশি অদ্ভুত।